আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে টপ প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে তাদের ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টিজ আছে, এবং তারা জাস্ট যদি জাস্ট পিএইচডিতে অ্যালাউ করা হয়, আমার মনে হয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক দূর আগে যাবে, অনেক দূর। ইটস জাস্ট এই একটা পলিসির কারণে আমার মনে হয় আইবিএ তে তুমি যদি জয়েন করো, তোমার মেইন অ্যাডভান্টেজ হবে হচ্ছে তোমার কর্পোরেট ক্যারিয়ারটা একটু সুবিধার হবে, কিংবা তোমার এন্ট্রি লেভেল পোস্টে কম্পিটিশনে তুমি হয়তো অনেক আগায় থাকবে। বিকজ টিকটকে যদি আমি কোনো কন্টেন্ট দিই, আমি কমেন্ট সেকশনটা অফ রাখি যেন আমাকে বারবার চেক করতে আমার যেন ওই কিউরিয়াসিটি না কাজ করে। এটা অনেক অসাধারণ ভালো জিনিস আছে, কিন্তু মানুষ দিন শেষে তাদের নেচারটাই এমন যে তারা একটু নেগেটিভ জিনিসের দিকে বেশি অ্যাট্রাক্টেড হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর্লিজ পডকাস্ট। একদম আমাদের আর্লিজ পডকাস্টের আজকে ব্র্যান্ড নিউ এপিসোড, এবং আমাদের আজকের এপিসোডে স্পেশাল গেস্ট হিসেবে আসে সোশ্যাল মিডিয়ার অনেক ফেমাস একজন পার্সোনালিটি, সাদমান সাদিক ভাইয়া। তার ইন্ট্রোডাকশনটা হয়তো বা করাই দেওয়ার প্রয়োজন হবে না, তাও জাস্ট ফর ফর্মালিটিস। ভাই, আপনি যদি আপনার একটা ইন্ট্রোডাকশন দিতেন। আমি একজন একাডেমিক হু হ্যাপেন্স টু মেক কন্টেন্টস আর কি। So that's my introduction. Thank you so much for having me over. Really excited যে আজকে কি আড্ডা হয় আমাদের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অবভিয়াসলি আপনি যে এত ব্যস্ততার মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। তো উইদাউট ওয়েস্টিং টাইম, একদম অনেকগুলো টপিক নিয়ে আসলে আপনার সাথে ডিসকাশন করার প্ল্যানিং আছে। তো তার মধ্যে রিসেন্ট টাইম আসলে সবচেয়ে যেটা হট টপিক বা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, সেটা হচ্ছে এইচএসসি এক্সাম 2024। বলা যায় যে অনেকের মধ্যেই অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা একটা প্রোটেস্টও হচ্ছে, একটা মুভমেন্ট হচ্ছে। এক পক্ষ চাচ্ছে এক্সাম হোক, আরেক পক্ষ চাচ্ছে এক্সাম না হোক। না হওয়ার পেছনে বলছে যে অনেকগুলো রিজন কাজ করছে, যে বন্যার কারণে একটা বোর্ডের এক্সাম বন্ধ হয়ে গেছে, তো অ্যাডমিশন পেইসে প্রবলেম হবে। আবার হচ্ছে করোনার টাইমে হচ্ছে এই ব্যাচটা অনেক বেশি স্ট্রাগল করছে, সো এই ব্যাচটার এনাফ টাইম পায় না প্রিপারেশনের জন্য। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে এইচএসসি পরীক্ষা এই এক্সাক্ট টাইমে হওয়া বা পেছানো কতটা ভ্যালিড বা ইনভ্যালিড? আমার মনে হয় সবারই কিছু পয়েন্টার আছে, যারা আসলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরটা তো আসলে বুঝাই যায় যে তারা ইচ্ছে করে কোনো জিনিস করে না, এবং প্রতি বছরই কোনো না কোনো কারণে পরীক্ষা পেছানোর দাবিটা ওঠে। আমার মনে হয় এবার বেশ কিছু যৌক্তিক দাবি উঠেছে, এবং কর্তৃপক্ষ কাছে আসলে জিনিসগুলো সংবাদগুলো পাঠানো হয়েছে। এখন তোমরা যদি স্টুডেন্ট হও, তোমাদের টার্গেট থাকবে হচ্ছে ক্যান্সেল হোক আর না হোক প্রিপারেশনটা শেষ করা আর কি। বাকিটা আসলে যদি অ্যানাউন্সমেন্ট আসে তাহলে তোমাদের অ্যাডভান্টেজ, তোমাদের কথা শুনে হলো। আর যদি ঘোষণা না আসে তাহলে তো এক্সামে বসতেই হবে। সো বাকি ডিসিশন এখন যাদের ক্লোজ ডোরস এর ভেতরে যারা ডিসিশন নিচ্ছে, তারা আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলবে তাদের মতো। বাট তোমরা যারা আছো, যারা পরীক্ষার জন্য বসবা, যারা দেখছে, আমার মনে হয় নিজের প্রিপারেশন না থামানোটাই ভালো আর কি। সো দেয়ার ইজ দ্যাট। এবং লাইফে এসসি এইচএসসি যেটাই বলো না কেন, সবসময় এরকম চলতে থাকে। লাইফ গোজ অন, ইভেনচুয়ালি তোমরা একটা সার্টেন পয়েন্টে বুঝবা যে লাইফ গোজ অন, এবং অনেকেরই আসলে সমস্যা থাকে। সবার তো এমন না যে সবার প্রাকৃতিক দুর্যোগ, কারো হয়তো বা ফ্যামিলিতে সমস্যা হয়, কারো হয়তো বা ক্লোজ কোনো রিলেটিভস মারা যায়, কারো হয়তো বা টাকার সংকট হয়। সবার কোনো না কোনো ধরনের চ্যালেঞ্জেস থাকে। তো আমার মনে হয় অ্যাকচুয়াল ডিসিশন মেকাররা কি ডিসিশন নেয়, এটার উপর আসলে পুরোটা না ছেড়ে দিয়ে নিজে যতটুকু করা সম্ভব করলে ভালো। কারণ যদি অ্যানাউন্সমেন্ট আসে যে পরীক্ষা পিছাচ্ছে না, তাহলে আমাদের মনে হয় সবাইকেই বসতে হবে। যারা যারা দুর্যোগগ্রস্ত হয়েছে তারা হয়তো বসবে। তা মনে হয় নিজের প্রিপারেশনটা নিজের হাতে, বাকিটা যা হওয়ার হবে। হ্যাঁ, আবার এই বিষয়গুলোতে দেখলাম হচ্ছে যে এডটেক প্ল্যাটফর্ম গুলো আছে, অলমোস্ট এভরি এডটেক প্ল্যাটফর্মে হচ্ছে এই ইয়াতে প্রোটেস্টে যোগ দিছে। ইভেন হায়মান সাদিক ভাইকেও দেখলাম ভিডিও বানাচ্ছে এটা নিয়ে। সব মিলায় চেষ্টা করা হচ্ছে যাতে এক্সামটা আর কি পেছানো হয়, যেহেতু দাবিটা অনেকটাই লজিক্যাল। প্লাস হচ্ছে অ্যাডমিশনের একটা ব্যাপার থাকে, যে অ্যাডমিশনে তো সবাই একটা সার্টেন টাইমই পায়, কেউ কোনো এক্সট্রা টাইম পায় না। তো যদি এইচএসসি দেরিতে হয়, অ্যাডমিশনে পিছায় যায়, দ্যাটস অল। তো এই ব্যাপারে আসলে এখানে ডিসকাশন শেষ করা যায় গেস। এরপরে হচ্ছে আরেকটা ডিসকাশন ছিল, যে যেহেতু এডুকেশন কনসালটেন্সি নিয়ে কথাবার্তা হচ্ছে, এন্ড সাদমান ভাইয়া হচ্ছে এডুকেশন সেক্টর অনেক বেশি রেলেভেন্ট। তো একটা খুবই এক্সক্লুসিভ কোয়েশ্চেন হচ্ছে আইবিএ নিয়ে উঠে থাকে, যে আসলে আইবিএ ডিউ বাংলাদেশের এত এক্সক্লুসিভ একটা ইনস্টিটিউশন এন্ড ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ এক্সামস, এন্ড এখানে to get into IBA is pretty tough and one of the most competitive exams in Bangladesh. আর ভাইয়াও যেহেতু আসলে আইবিএ থেকেই আসছেন, তো
আইবিএ নিয়ে আগে অনেক ভিডিও আছে, বাট স্টিল একটু জানতে চাই যে আসলে আইবি এর এক্সক্লুসিভিটিটা আসলে বাংলাদেশে কোথায়, এন্ড হোয়াই ইট ইজ সো ডিফারেন্ট টু জাস্ট এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস গুলো আছে, মেডিকেল ইউনিভার্সিটিস গুলো আছে, বা অন্যান্য বিজনেস স্কুল গুলো থেকে আসলে আইবি এর এক্সক্লুসিভিটিটা কোথায়? আচ্ছা, আইবিএ তে তুমি যদি জয়েন করো তোমার মেইন অ্যাডভান্টেজ হবে হচ্ছে তোমার কর্পোরেট ক্যারিয়ারটা একটু সুবিধার হবে, কিংবা তোমার এন্ট্রি লেভেল পোস্টে কম্পিটিশনে তুমি হয়তো অনেক আগায় থাকবে বিকজ তুমি কিছু অ্যাডভান্টেজ পাবা। সো আইবিএ তে যারা ঢুকতে চায় তাদের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে তাদের কর্পোরেট ক্যারিয়ারটা একটু স্পিডে শুরু হবে আর কি। সো দ্যাট ইজ ওয়াই যদি কারো জয়েন করতে ইচ্ছা করে আইবিএ তে, তাই তারা জয়েন করবে। আদারওয়াইজ আসলে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে জয়েন করে ইউ ক্যান ডু জাস্ট অ্যামেজিং, জাস্ট ফাইন। সো আইবি এর মেইন এক্সক্লুসিভ যে অ্যাডভান্টেজ যে তোমাকে দিবে সেটা হচ্ছে যে আমাদের ক্লোজ কালচার আছে, অর্থাৎ 120 স্টুডেন্টস। তো ইউজুয়ালি যখন অনেক স্টুডেন্ট হয় একটা ব্যাচের মধ্যে তখন হয়তো বা সবাই সবাইকে চিনে না, বাট এখানে 120 জন যেহেতু একটা ব্যাচে থাকবে, ক্লোজ একটা কমিউনিটি, সো সবাই সাথে তুমি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবা। অ্যান্ড এই যে ভিতরে নেটওয়ার্ক, সবাই যেহেতু একজন একজনকে চিনে এবং যেহেতু অ্যালামনাইটা বেশ স্ট্রং, তাই তুমি যখন কর্পোরেট ওয়ার্ল্ডে এন্ট্রি করবা তুমি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবা, যেটা হয়তো বা সব ক্ষেত্রে অত পাওয়া যায় না, কিন্তু সব জায়গায় আছে, বাট হয়তো বা আইবিএ তে একটু অ্যাডভান্টেজ একটু বেশি পাওয়া। সো দ্যাট ইজ ওয়াই। আদারওয়াইজ তুমি যদি রিসার্চে যেতে চাও, তুমি ইঞ্জিনিয়ারিং কোনো ফিল্ডে যেতে চাও, দ্যাট ইজ আপ টু ইউ। বাট আইবিএ মেইন অ্যাডভান্টেজ বলে রাখলাম প্রফেশনাল ফিল্ডে প্রথম জবটা পাইতে এবং কানেকশন তোমার অনেক সহজ হবে আর কি। সো দ্যাট ইজ দ্যাট। আচ্ছা, একটু একাডেমিক্স এর বাইরে যাই। যেহেতু ভাইয়া হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, তো রিসেন্ট টাইমে টিনেজ এজের যে বাচ্চা কাচ্চা আছে তাদের মোস্ট অফ দ্য কেসেস প্যারেন্টস থেকে একটা বড়ই দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পরিমাণ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন খুব বাজে আকার ধারণ করতেছে। নট অনলি টিনেজ, মানে হচ্ছে যে অনেক বড় বড় মানুষেরও দেখা যায় যে অনেক বয়স্ক মানুষরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো আই ওয়ান্ট টু নো দ্যাট হাউ ডু ইউ ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া, মানে আপনি কিভাবে ম্যানেজ করেন, এন্ড অলসো কোন সোশ্যাল মিডিয়াতে আপনি সবচেয়ে বেশি, কোন প্ল্যাটফর্মটাতে আপনি সবচেয়ে বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকেন? আচ্ছা, সব ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তুমি বললে টিনেজার্সদের মধ্যে, আমার মনে হয় তোমরাও টিনেজারদের মধ্যে ইনক্লুডেড। বয়স জিজ্ঞাসা করা উচিত না, বাট টিনেজ বলতে 13 to 19 বোঝায় আর কি। 13, 14, 15 সবগুলো লাস্টে টিন, সেগুলোকে টিনেজার বলে। আর আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়া এডিকশনটা যেভাবে বলা হয় যে খালি টিনেজারদের মধ্যে, আসলে সেটা না। তুমি কাব্য ভালো মতো বলছো যে এই অ্যাডিকশনটা আসলে সবার মধ্যেই কাজ করতেছে। এখন ব্যক্তিগতভাবে আমি প্রায় গ্রাজুয়েশন পর্যন্ত, আমি যতদিন ইউনিভার্সিটি পর্যন্ত পড়ছি, আসলে সোশ্যাল মিডিয়াতেই বেশিরভাগ সময় কাটাইছি, আসলে অনেক টাইম ওয়েস্ট করছি। বাট এখন কারেন্টলি আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে যাদেরকে খোঁজ রাখা দরকার তাদের প্রোফাইলে যে আমি জাস্ট চেক করি যে আছে তারা কেমন আছে, কি আছে, তাদেরকে নক করি। আদারওয়াইজ সবাইকে আনফলো করে রাখা। তাহলে আসলে বিভিন্ন মানুষের পোস্ট র্যান্ডম আসলে তুমি বারবার দেখতেই থাকবে আর কি। তো একটা কাজ আমি করেছি যে আনফলো করে যাদেরকে অ্যাকচুয়ালি আমার ক্লোজ তাদেরটা জাস্ট খোঁজ খবর রাখি, নিজের থেকে গরজে আসলে যে সার্চ করি যে তারা কি করছে। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। আর সেকেন্ড জিনিস হচ্ছে তোমার মোবাইলে টাইমার সেট করে দেওয়া। ডিজিটাল ওয়েলবিং নামে একটা ফিচার আছে, সো ওখানে তুমি প্রতিটা অ্যাপ কতক্ষণ ইউজ করছো ওইটা তুমি টাইমার সেট করে দিতে পারো। সো দ্যাট ইজ দ্যাট অ্যাজ ওয়েল। আর থার্ড, এটা আগে সবার জন্য প্রাসঙ্গিক হবে না, সেটা যেহেতু আমি কন্টেন্ট বানাইও, কন্টেন্ট দেখার পাশাপাশি কন্টেন্ট বানাইও, তো কমেন্ট পড়া বন্ধ মোটামুটি করে ফেলেছি। কিংবা মনে কর টিকটকে যদি আমি কোনো কন্টেন্ট দিই, আমি কমেন্ট সেকশনটা অফ রাখি, যেন আমাকে বারবার চেক করতে আমার যেন ওই কিউরিয়াসিটি না কাজ করে। সো এই তিনটা জিনিস আই হোপ আমার কাজে দিচ্ছে রিগার্ডিং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কন্ট্রোলে রাখার জন্য। আচ্ছা, আবার রিসেন্ট টাইমে দেখি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি অনেক মানে প্রচুর পরিমাণে কি বলে এটা এক্সপ্রেস করতেছে বলা যায়। খালিদ ফারহান ভাইয়ের এরকম একটা ভিডিও দেখেছিলাম রিসেন্টলি যে আসলে আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে কারেন্ট টাইমে, সোশ্যাল মিডিয়া গুলার ইনসেন্টিভটা ইজ গুড, বাট কথা হচ্ছে আমাদের যে ইউজাররা আছে, ইউজাররা আসলে এটাকে বাজেভাবে ইউজ করতেছে। বেসিক্যালি হচ্ছে নেগেটিভিটিটাই বেশি স্প্রেড হচ্ছে। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে এই বছর যে বইমেলাটা ছিল, বইমেলা অনেক ভালো ভালো কথা হয়েছে, বাট কোনো কথা আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে বা কোনো নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি নাই, আমরা জাস্ট নেগেটিভ পার্টটাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। তো দ্যাটস অলসো আ পয়েন্ট যে আসলে সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে আসলে নেগেটিভিটি স্প্রেড করতেছে, এন্ড ইয়া এই এডিকশনটা আসলে মানুষ বুঝতে পারতেছে যে আচ্ছা কেউ যদি আসলে এডিক্ট থাকে সে বুঝতেছে যে আচ্ছা আমি তো এডিক্টেড। তো এই কোয়েশ্চেনটাই উঠতো না যদি না আসলে মানুষ বুঝতো যে আমি এডিক্টেড। তো কোয়েশ্চেন রেইজ করতে এটাও তো একটা গুড পয়েন্ট, রাইট? সোশ্যাল মিডিয়াতে ভাইয়া আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে টিকটক।
অনেক পজিটিভ মানুষজন আছে যারা হচ্ছে কিনা টিকটকে কন্টেন্ট বানাচ্ছে, বা হচ্ছে টিকটকে হচ্ছে পজিটিভ অনেক কন্টেন্ট আছে। কিন্তু কথা হচ্ছে আম, এই যে যে কিছু মানুষ আছে যাদের কন্টেন্ট টিকটকে আসলে ক্রিঞ্জ কন্টেন্ট যেটাকে বলি, ক্রিঞ্জ কন্টেন্টের পরিমাণ অনেক বেশি। সো রিসেন্ট টাইমে যেটা দেখা গেছে এই বছর বইমেলাতেও টিকটকের একটা স্টল দেখা গেছে, বা হচ্ছে টিকটক আসলে পজিটিভিটি নিয়ে কাজ করতেছে। বাট ওয়াই ডু ইউ থিঙ্ক যে মানুষের টিকটকের যে নেগেটিভ ধারণাটা এটা কেন ক্রিয়েট হচ্ছে, বা কি মানে এটা কেন শুরু হয়েছে? মানে আমরা যদি দেখি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে মানুষজন কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মকে অনেক বেশি পজিটিভলি নেয়। কিন্তু টিকটকের নাম শুনলেই শুরু থেকে যে টিকটক টিকটক মানেই তো হচ্ছে একটা ক্রিঞ্জ প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে বাজে বাজে কন্টেন্ট ক্রিয়েটাররাই করে। সো মানুষের এই মাইন্ডসেটটাই কেন শুরু থেকে এরকম তৈরি হচ্ছে, বা এই মাইন্ডসেট থেকে বের হওয়ার উপায় কি, বা টিকটকের মধ্যে কিভাবে পজিটিভিটিকে অ্যাপ্রোচ করা সম্ভব? আমার মনে হয় মানুষ খুব একটা খারাপও চিন্তা করছে না আসলে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইনহেরেন্টলি নেগেটিভ, এটা তো আসলে ভুল কিছু বলে নেই, তাই না? কারণ এই জিনিসগুলো তোমরা যদি অ্যাকচুয়ালি খেয়াল করো, এই সবগুলো প্ল্যাটফর্ম বিজ্ঞাপন দেওয়ার প্ল্যাটফর্ম। এই জাস্ট বিজ্ঞাপনের মাঝে মাঝে আমাদের কিছু ইউজার জেনারেটেড কন্টেন্ট, অর্থাৎ আমাদের কন্টেন্ট দেখায় যেন মানুষ এই প্ল্যাটফর্ম গুলোতে থাকে। নাহলে শুধু বিজ্ঞাপন দেখালে তো আর কেউ এই প্ল্যাটফর্ম গুলোতে আসতো না। তাই আমাদের কন্টেন্ট বানাতে দেয়, মানুষজন কন্টেন্ট বানায়, বিভিন্ন ছবি টবি দেয়, সবাই এঙ্গেজ থাকে, এবং মাঝখানে মাঝখানে এই প্ল্যাটফর্ম গুলো বিজ্ঞাপন দিয়ে টাকা আর্ন করতে পারে। সো এই প্ল্যাটফর্ম গুলোর উদ্দেশ্য তো এইটা না যে তো মানব কল্যাণ হবে, কিংবা প্ল্যাটফর্ম গুলো এই উদ্দেশ্য না যে তোমার সুবিধা হবে। এই প্ল্যাটফর্ম গুলো এই জন্য এক্সিস্ট করে, বলে যে হ্যাঁ আমাদের কমিউনিকেশন সোজা করছে, বা এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো হচ্ছে মানি মেকিং প্ল্যাটফর্ম। এবং আমার মনে হয় না এখান থেকে কোনো এক্সপেকটেশন রাখা উচিত যে এটার কারণে অ্যাকচুয়ালি আমার কোনো কল্যাণ হবে। হইলে ভালো, হইলে খুব ভালো, ইটস আ বোনাস, বাট ডোন্ট এক্সপেক্ট যে এই প্ল্যাটফর্ম গুলো থাকার কারণে কোনো কিছু না করেই আমার ভালো হইতে থাকবে। না, আসলে এই জিনিসটা, ভাবনাটা আমার কাছে মনে হয় যে খুব একটা লজিক্যাল না। তাই যারা বলছে যে ওর মধ্যে অধিকাংশই নেগেটিভ, তারা ভুল বলছে না। এবং পজিটিভ জিনিস থাকলেও কতটুকু আসলে সেটা আমাদের নিজের লাইফে অ্যাপ্লাই করছি, এটা আরেকটা কোয়েশ্চেনের বিষয়। তো আমার কাছে মনে হয় যদি সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিস থাকে, যেটা অলরেডি আছে, আমার কাছে মনে হয় 100% সোশ্যাল মিডিয়াতে অনেক অসাধারণ ভালো জিনিস আছে, কিন্তু মানুষ দিন শেষে তাদের নেচারটাই এমন যে তারা একটু নেগেটিভ জিনিসের দিকে বেশি অ্যাট্রাক্টেড হয়। তাই ফর মোস্ট অফ দ্য পিপল সোশ্যাল মিডিয়া আসলে তাদের ভালো চেয়ে খারাপই বেশি করবে বলে আমার মনে হচ্ছে, তাদের সময়টাই বেশি খারাপ করছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, ডিসিপ্লিন কিংবা মানুষকে যদি ধরে বেঁধে সঠিক লাইনে না রাখা হয়, তাহলে আসলে মানুষ এদিক ওদিক যাবেই। যদি মানুষ নিজের গরজে যদি ঠিকমতো পড়াশোনা করতো, লাইনে থাকতো, তাহলে স্কুল কলেজে কোনোদিন আর অ্যাটেন্ডেন্স দেওয়া লাগতো না। যদি মানুষ তাদের নিজ গরজেই শিখতো, পরীক্ষা হলে কখনো ইনভিজিটাল লাগতো না। এটা একটা হিউম্যান নেচার যে মানুষ সুবিধা পাইলে সে একটু এদিক ওইদিক যাবে আর কি। সোশ্যাল মিডিয়াতে যেহেতু এই বাউন্ডারিটা নাই, সবাই একটু ওই ভালো কাজের চেয়ে একটু এদিক ওই দিকেই যায়। তা আমার মনে হয় এটাতে আর্গিউ করার আমার আমার কোনো আর্গুমেন্ট নাই আসলে। আমি ব্যক্তিগতভাবে ভাবি যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো জিনিস আছে, কিন্তু আমরা খারাপ দিকেই যাই। এটা জেনে আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার নিজের লাইফ সোশ্যাল মিডিয়ার বাইরে যতটুকু ভালো করা সম্ভব সেটা করি। সোশ্যাল মিডিয়া কিন্তু বাস্তবতা না, বাস্তবতার জায়গায় সোশ্যাল মিডিয়া বাস্তবতার একটা খারাপ রিফ্লেকশন জাস্ট। তা আমার মনে হয় না যে আমি জাস্ট এই খারাপ রিফ্লেকশনটা দেখে বাস্তবতার একটা ধারণা নিজের মধ্যে তৈরি করব। বাস্তবতায় মানুষের সাথে মিট করো, মানুষের সাথে সাক্ষাৎ করো, ইউ উইল সি মাচ মোর অ্যামেজিং থিংস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়ায় হয়তো মানুষের র্যান্ট এগুলা জিনিস উঠে আসতেছে, প্লাস আরো কিছু জিনিস আছে, কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরস আছে যে কারণে সোশ্যাল মিডিয়াতে মানুষ আরো বেশি হিংস্র হয় বাস্তবতার চেয়ে। কারণ সামনাসামনি দেখতে পাচ্ছে না, আরো অনেক বেশি ব্রুটাল হয়। তোমার কোনো পরিচয় গোপন করে সে অনেক বেশি নোংরা কথা বলতে পারে। তাই আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়া দেখে তুমি বাস্তবতার সম্পর্কে তোমার ধারণা তৈরি করবা। বাস্তবতার জায়গায় সোশ্যাল মিডিয়া যত ইউজ করতে পারো করো, বাকিটা নিয়ে আর ডিবেট করার দরকার নেই গেছে। আচ্ছা, আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে যখন কথা উঠলো, বাংলাদেশের এডটেক প্ল্যাটফর্ম গুলা কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে ধরেই অনেকটা উঠছে বলা যায়। আবার রিসেন্ট টাইমে হচ্ছে এই যে এডটেক প্ল্যাটফর্ম গুলা, এরা ধীরে ধীরে আসলে কমপ্লিট এডটেক এখন আর নাই, ধীরে ধীরে হাইব্রিড হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল 10 মিনিট স্কুলই হচ্ছে রিসেন্টলি উত্তরাতে একটা ইংলিশ সেন্টার খুলছে। দ্যাট মিনস এরাও হচ্ছে অফলাইনে শিফট করার একটা প্ল্যান করতেছে অর সামথিং, মানে প্ল্যান না, মানে জাস্ট কিছু একটা পার্ট তাদের অফলাইনেও আছে। দ্যাট মিনস এখন আর কমপ্লিট এডটেক নাই, এখন অনেকগুলা যেটা হচ্ছে অনেকটা বাংলাদেশের এডটেক ইন্ডাস্ট্রির মাদার বলা যায়, 10 মিনিট স্কুল বা এসসিএস এই টাইপসের কয়েকটা ইন্ডাস্ট্রি বা এই টাইপসের কয়েকটা ইনস্টিটিউশন, এটা আসলে এখন ধীরে ধীরে হাইব্রিড হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশে এডটেক প্ল্যাটফর্ম বা এডটেক ইন্ডাস্ট্রির হাইপটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এটার রিজনটা কি আসলে?
আমার মনে হয় তোমার মনে হচ্ছে যে হাইপটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বাট আই গেস সামনে মানুষ আরো অনলাইনে আসবে। বাট ইন রিয়ালিটি হাইপ বলতে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় তোমরা যেহেতু খুব স্মার্ট মানুষজন, তোমরা হয়তো বা দেখছো, তোমরা হয়তো ফলো করছো যে অনলাইনে কি কি কন্টেন্ট আছে, 10 মিনিট স্কুল, শিখো, ওস্তাদ, থ্রাইভিং স্কিলস, দেয়ার আর সো মেনি আদার এডটেক প্ল্যাটফর্মস, রাইট? বাট ইন রিয়ালিটি আমরা বাস্তবতা সম্পর্কে ধারণা তৈরি করি হচ্ছে স্ট্যাটিস্টিক্স দেখে, এবং কারেন্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এডুকেশন সেক্টরে সব থেকে বড় অংশ হচ্ছে স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিজ, মোস্টলি স্কুল এন্ড কলেজেস। এগুলো কি এডটেক প্ল্যাটফর্ম? না, এগুলা তোমার অ্যাকচুয়ালি বিল্ডিং আছে, সেখানে ক্লাসরুম আছে, সেখানে যে স্টুডেন্টরা ক্লাস করছে। আমরা যদি এডটেক প্রোডাক্ট, এডটেক তো না, এডুকেশন প্রোডাক্টস এর কথা বলি, তাহলে সব থেকে বড় মার্কেট হচ্ছে তোমার বইয়ের মার্কেট, লেকচার গাইড বুকস এর মার্কেট। তাই এডটেক শুনে মনে হয় অনেক জোস, কারণ এডটেকটা আমরা সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করি এবং সোশ্যাল মিডিয়াতে এডটেকই থাকে। But in reality, the biggest market, education, is driven by books, guidebooks, coaching centers, school, college, universities, not really EdTech. So EdTech just তোমার এখানে একটা সাপোর্টিং সিস্টেম হিসেবে আছে। এবার এটা থাকবে, সামনে আস্তে আস্তে আরো জিনিসটা খালি বাড়বে, কারণ বিভিন্ন সময় আরো অনলাইনে ক্লাস নেওয়া দরকার হবে। ইভেনচুয়ালি শিক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে মডুলার হয়ে যেতে পারে। তোমার যে ইনস্টিটিউশনে যে সার্টিফিকেট নিতে হবে এমন নট নেসেসারি থাকবে। সো EdTech একটা সহায়ক ভূমিকা পালন করবে, বা রিয়েল এডুকেশন অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 10 ইয়ার্স এখনো আমরা দেখছি এডটেকের বাইরেই হবে। রিয়েল এডুকেশনকে এডটেক রিপ্লেস করবে না এখনো নেক্সট 10 ইয়ার কিংবা 5 ইয়ার্স, এতটুকুই আমার কাছে মনে হচ্ছে আর কি। সো দ্যাট ইজ দ্যাট। সো তোমার যদি মনে হয় যে হাইপটাকে চলে যাবে, না, হাইপ কখনোই ছিল না। রিয়েল এডুকেশনের জায়গা আছে, এডটেকের বাইরেই হচ্ছে। ইটস জাস্ট এডটেক আসছে 2014 থেকে, মনে হচ্ছে যে নতুন কিছু, বাট আরো 10 বছর আর 15 বছর অ্যাটলিস্ট তোমার ব্রিক এন্ড মর্টার কিংবা স্কুল কলেজ ইনস্টিটিউশন গুলোই রাজত্ব করবে, আনলেস বড় লেভেলের পলিসি চেঞ্জ হয় এবং বিভিন্ন অনলাইন ডিগ্রিকে তোমার অ্যাকচুয়াল ওয়েটেজ দেওয়া হয় আর কি। আনলেস দ্যাট হ্যাপেন্স, এডটেক আসলে কখনো হাইপে এরকম ছিল না। আমাদের কাছে জাস্ট মনে হয়েছে যে পপুলারিটি বেড়েছে, উইচ ইট অ্যাকচুয়ালি হ্যাজ, পপুলারিটি আসলেই বাড়ছে, বাট এটা মূল ধারার এডুকেশনকে রিপ্লেস করবে না। কিন্তু ভাইয়া রিসেন্ট টাইমে তো হচ্ছে ইন্ডিয়ার সিনারিওতে যেটা দেখা যায় যে মানে এশিয়ার মধ্যে বলা যায় ওয়ার্ল্ডের মধ্যেই হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এডটেক গুলোর মধ্যে হচ্ছে একটা ছিল বাইজুস। অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বাইজুসের সাথে আরো টপার, আরো অনেকগুলা প্ল্যাটফর্মও হচ্ছে ওরা অ্যাকোয়ার করা ছিল। একটা বলা যায় এডটেকের যে বড় একটা এম্পায়ার, ওইটা হচ্ছে কয়দিন আগে হচ্ছে দেউলিয়া হয়ে যায়, একদম পুরো বন্ধ হয়ে যায়। সো কোথাও তো কোথাও কি মনে হয় না যে করোনা যাওয়ার পরবর্তী সময়ে কিছুটা হলেও এফেক্ট পড়ছে এডটেকের উপর? ডেফিনেটলি, বাট এটা আমার কাউন্টার এক্সাম্পল আমি দিতে পারি। সেটা হচ্ছে যে খান একাডেমির মতো চলছে, ওপেন কোর্সওয়্যার, ইউডেমি গ্রো করছে, অন্য যেসব অনলাইন স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মস গুলো আছে ওগুলো গ্রো করছে। বাইজুসের ক্ষেত্রে যেটা হয়েছিল, তাদের অনেক ইন্টারনাল রিপোর্ট করাপশন ছিল, মিসরিপ্রেজেন্টেশন ছিল, তাদের সেলসম্যানদের আনএথিক্যাল বিহেভিয়ার ছিল। সো মেনি থিংস লেড টু দ্য কোল্যাপস অফ বাইজু। এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, বাইজু বাদে আমাকে আর 5টা ইন্ডিয়ান এডটেকের কথা বলো তো, নাম বলো তো, বলো। আন একাডেমি। খান একাডেমি তো বলেই দিয়েছি, প্লাস টেকনিক্যালি আচ্ছা হ্যাঁ ওকে, আমরা চলো কাউন্ট করলাম, খান একাডেমি কাউন্ট করলাম। বলো। ইন্ডিয়ান টপার। আর মাথায় নাই ভাই। আচ্ছা, আর মাথায় নাই কারণ হ্যাঁ বলো বলো। খান একাডেমি তোমার ফ্রেন্ড বললো তো? আন একাডেমি, খান একাডেমি, আচ্ছা ইউএন একাডেমি, আচ্ছা আচ্ছা, এটা কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান না এটা? আই নট শিওর। ইন্ডিয়ান বললাম। জিনিসটা হচ্ছে তোমরা তোমাদের ধারণা যেটা কোলাপস করছে ওইটা দিয়ে তৈরি করতে হবে না, রাইট? ওই ইন্ডাস্ট্রিতে আরো অনেকগুলো প্লেয়ার আছে, দে আর প্লেইং देयर গেমস। সো আমার যতটুকু মনে হচ্ছে তোমরা কিছু ভিডিওস দেখছো, ইয়েস অফকোর্স এডুকেশন ইন্ডাস্ট্রির বেশ কিছু বড় বড় প্ল্যাটফর্ম তারা এখনো ফিগার আউট করে নাই যে তারা কি করবে। ফর এক্সাম্পল যেরকম কোভিড এর টাইমে তো অফকোর্স এডুকেশন প্ল্যাটফর্মগুলো অনেক গ্রো করতে পেরেছে, বিকজ এই মূলধারার এডুকেশন করা ডিফিকাল্ট হচ্ছিল, তাই একটা গ্রোথ দেখেছে। তারপর যখন কোভিড আবার চলে গেল তখন আবার এগুলো আবার নিচের লাইনে চলে আসলো। সো এরকম কন্টিনিউসলি চলতে থাকবে। ইটস জাস্ট ফিউচার কেউ বলতে পারে না, বাট অ্যাটলিস্ট এতটুকু আমরা জানি যে মূলধারার এডুকেশন চলতে থাকবে। দ্যাট ইজ দ্য থিং। এটাই। ভাই এডটেকের কথা যেটা আসলো,
বাংলাদেশের সিনারিওতে এখন হচ্ছে স্টার্ট আপ ওরিয়েন্টেড মানে মানুষজন অনেক বেশি পরিমাণ দেখা যায়। স্টার্ট আপে হচ্ছে দেখা যাচ্ছে যে ইয়তরা অনেক বেশি পরিমাণ কি করতেছে, grow করতেছে। তো কিন্তু টু সাম এক্সটেন্ট দেখা যায় যে বাংলাদেশের স্টার্ট আপে এখন পর্যন্ত ওয়াই কম্বিনেটর খুবই কম পরিমাণ মানুষজন হচ্ছে সরি স্টার্ট আপ হচ্ছে কোয়ালিফাই করতেছে, বা হচ্ছে যত বড় বড় জায়গায় অনেক কম পরিমাণ স্টার্ট আপে হচ্ছে চাকরি করতেছে। তো ওয়াই ডু থিঙ্ক মানে বাংলাদেশের স্টার্ট আপ কালচারের প্রতিবন্ধকতাটা কোথায়, যে কারণে হচ্ছে স্টার্ট আপ গুলো গ্রো করতে পারতেছে না? ওয়েল, ফার্স্ট জিনিস হচ্ছে আমাদের দেশে বিজনেস করা ডিফিকাল্ট। আমাদের বিজনেস ইন্ডেক্সে আমরা অনেক লো র্যাঙ্কিং এ আছি, তো আমাদের দেশে অফকোর্স বিজনেস করা ডিফিকাল্ট। সেকেন্ড জিনিস হচ্ছে ওয়াই কম্বিনেটর ইজ হিউমাঙ্গাস, বিকজ তাদের যে ইকোনমিগুলোতে তারা যে অপারেট করছে, ইউএসএ তে তাদের অনেকগুলো কোম্পানি আছে, তাদের মার্কেট হিউজ, বাট আমাদের বাংলাদেশের মার্কেটটা তো ছোট, তাদের তুলনায় অনেক অনেক ছোট। এন্ড এখানে ইনোভেশন হাবও তো নাই, ওদের সিলিকন ভ্যালি আছে আর অনেক কিছু আছে, বাট আমাদের রিসোর্সেস অনেক কম, আমাদের স্কেল সাইজ অনেক কিছু কম। আমরা এখনো টেকনোলজিক্যালি অনেক কাস্টমারের অনেক জিনিস, মূল জিনিসই আমরা এখনো কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারি নাই। দ্যাট ইজ ওয়াই আমাদের এখন ওয়াই কম্বিনেটের লেভেলে জিনিস নেই, যদিও আমাদের দেশে এখন শার্ক ট্যাঙ্ক আসা শুরু করেছে, বাট আমরা এখনো পিছিয়ে আছি অনেক দিক থেকে। দ্যাট ইজ ওয়াই উই আর স্মল। ট্যালেন্ট সবার থাকে, ইজ জাস্ট আমাদের রিসোর্স এন্ড অপরচুনিটিস কম। দ্যাট ইজ ওয়াই হয়তো তুমি ওয়াই কম্বিনেটেড লেভেলের জিনিস দেখছো না, বাট হোপফুলি সামনে হয়তো আসবে। তো ভাই, যে শার্ক ট্যাঙ্ক নিয়ে কথা উঠলো, শার্ক ট্যাঙ্ক তো বাংলাদেশে আসছে সত্য, অনেক হাইপ ক্রিয়েট করছে, প্রচুর মার্কেটিং হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরাও অনেকটা ইন্টারেস্টেড ছিলাম শার্ক ট্যাঙ্ক নিয়ে, বাট আমরা হচ্ছে ইউএসএ তে বা ইন্ডিয়াতে যে শার্ক ট্যাঙ্কের এপিসোড গুলো দেখতাম, সেটার কম্প্যারিজনে আসলে বাংলাদেশের শার্ক ট্যাঙ্কের কি কোয়ালিটি ড্রপ করছে? অফকোর্স একটু কোয়ালিটি ড্রপ করবে। এন্ড জিনিসটা হচ্ছে যে ওদের যে লেভেলে ইনভেস্টমেন্ট চলে, এক একটা ডিল 8 কোটি 20 কোটি 22 কোটি, এন্ড ওদের যে মিলিয়নার্স কিংবা বিলিয়নার, মার্ক কিউবান যে বসে, ওদের বিলিয়নার, সো ওদের লেভেল আলাদা। অফকোর্স বাংলাদেশের সবকিছু বাংলাদেশি স্ট্যান্ডার্ড, সো ডোন্ট এক্সপেক্ট যে যা বাইরে যা দেখতেছে ওদের ইকোনমি কত বড় আমাদের চেয়ে, সো অফকোর্স ওই লেভেলের তো রেপ্লিকেশন হবে না। স্টিল বাংলাদেশে আনছে, দ্যাট ইজ এ লট। হ্যাঁ, বলা যায় বাংলাদেশে আসছে, এটাই অনেক। আমরা অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম, হাইপ ছিলাম, এখনো হাইপটা পাশেই বলা যায়, রেগুলার দেখি। হোয়াটএভার ভাই, আমরা অন্যদিকে একটু মুভ করি। যেমন আপনাদের যদি হচ্ছে বলি যে আপনার পার্সোনাল যে কন্টেন্ট ক্রিয়েশনে মনোলগ জিনিসটা আছে, এখনো খুবই রেগুলার। আমি খুবই রেগুলার একজন অডিয়েন্স মনোলগে। তো কথা হচ্ছে, এই মনোলগ গুলা মাঝখানে একবার অফ হয়ে গেছিল আই গেস। তো আমি অনেকদিন ধরে মনোলগ পাইনি, এরপর আবার শুরু হইলো। এন্ড আরো একটা জিনিস হচ্ছে, আপনাদের যে ট্রাইনোমিয়াল পডকাস্ট ছিল ভাই, এই ট্রাইনোমিয়াল পডকাস্ট কি আবার আসবে? খুবই জাতীয় একটা কোয়েশ্চেন। আমার মনে হয় না আসবে। হ্যাঁ, আমরা একটু টেবিলে রাখছি যে আচ্ছা ঠিক আছে, যদি কোনোদিন করতে ইচ্ছা করে অফকোর্স আমরা করবো। আমরা তো ক্যান্সেল করি নাই, আমরা তো অফ করি নাই। ইটস জাস্ট উই আর ডিসাইডেড যে প্রতি সপ্তাহে এটা করা আসলে টু হেক্টিক, আর প্লাস সবার রেসপন্স দেওয়া পসিবল না, আর প্লাস ওপেনলি কথা বলা যায় না, আসলে ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই যেহেতু, সো ইট গেটস টু হেক্টিক, টু প্রেশারাইজ। সো we were like আচ্ছা ঠিক আছে, এত প্যারানোর কি দরকার, মাইট অ্যাজ ওয়েল নিজেদের লাইফে ফোকাস করি। সো দ্যাট ইজ হোয়াট উই ডিড আর কি। খুবই হাইপড আপ ছিল এই ট্রাইনোমিয়াল পডকাস্ট, যেটার জন্য মানুষ এখনো পর্যন্ত অপেক্ষা করে থাকে। আমরা দেখি প্রচুর কোয়েশ্চেন যে ট্রাইনোমিয়াল কে আসবে, ট্রাইনোমিয়াল কে ব্যাক করবে। এখন ট্রাইনোমিয়াল এভাবে হারাই যাচ্ছে সবার মাঝখান থেকে। এটা খুব স্বাভাবিক জিনিস যে এমন না যে আমরা আমাদের কিছু করে ফেলছি, ইটস জাস্ট হয়তো বা তখন পডকাস্ট কেবল শুরু হচ্ছিল বাংলাদেশে, তো ওই ফার্স্ট ডে কোর্সের জন্য আই গেস মানুষ বেশ মজা পাইছে, বাট ইভেন্চুয়ালি আরো নতুন অনেক আর ভালো ভালো পডকাস্ট আসছে। সো আই গেস দ্যাট ইজ হাউ জাস্ট লাইফ গোজ অন। ট্রাইনোমিয়াল কি ভাই একেবারেই বন্ধ, নাকি ইন ফিউচারে আবার সিজন 3 আসার সম্ভাবনা আছে? আমরা কথা বলছি যে আচ্ছা ঠিক আছে, যদি আমাদের সবার মিলে তাহলে আমরা আবার কথা বলবো, আমাদের যদি স্কেজুলটা মিলে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বলবো। বাট মোরাললেস আমরা যে কারণে অফ করতে, কারণ পডকাস্টে তোমার অনেক ফ্র্যাঙ্ক হওয়া লাগে, অনেক ক্যাজুয়াল কথাবার্তা বলা লাগে, এত মেপে মেপে আসলে ক্যাজুয়াল কথা বলা যায় না। ফ্রিডম এক্সপ্রেশন না থাকলে আসলে এটা আনন্দটাও নাই। তো ঠিক আছে, বাংলাদেশে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসে তারা সুন্দর সুন্দর পডকাস্ট করছে, বাট আমাদের পডকাস্টে ছিল যে ক্যাজুয়াল ভাই ব্রাদার লেভেলে আমরা নিজেরা আড্ডা দিচ্ছি, ওইটা আসলে আমরা মনে হয় না আর করতে পারবো, আসলে ওই ফ্রিডম এক্সপ্রেশনটা নাই। বাট দেয়ার আর মেনি আদার পসিবিলিটিস, পডকাস্ট করলা কিংবা তোমার টু সেন্স পডকাস্ট, যেরকম বিভিন্ন মানুষ এক্সপার্ট থেকে আনছে কথা বলছে। সামির স্কেন তো অনেকগুলো পডকাস্ট হচ্ছে এখন রান করছে, সবাইকে এনকারেজ করছে করতে।
সো there will be many other podcasts, but আমাদের পডকাস্টের ফরম্যাটটা হচ্ছে ক্যাজুয়াল আড্ডা, যেটা আসলে we are not really comfortable talking. আমরা ইন পার্সন হয়তো আমরা আমাদের চ্যাটে হয়তো কথাবার্তা বলি, এখন আমরা কথাবার্তা বলি যখনই কোনো ইস্যু আসে, we discuss it among ourselves, বাট মনে হয় না আমরা ক্যামেরার সামনে বলবো, we are not comfortable. হ্যাঁ, কারণ এটা একটা সিম্পল একটা ইস্যু নিয়ে অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে না, গেছে। it's okay, people can have their own opinions, there's nothing wrong with that. আর ভাই আজকে খেলা দেখছেন? না, আমি খেলা দেখি না, এটা জাস্ট ইমোশনাল ট্রমা, ইমোশনাল ড্যামেজ। আমি সকালবেলা দেখলাম যে সবার মুড অফ, সবাই গালাগালি করতেছে ফেসবুকে, আমি বুঝছি যে বাংলাদেশ হারছে, শেষ, দ্যাট ইজ অল, শেষ। দেখি নাই, জানিও না, ভালো আছে। ভাই আজকের ম্যাচটার পর মানুষজন কোয়েশ্চেনাইজ করা শুরু করতেছে যে বাংলাদেশের যে ক্রিকেট টিমটা আছে, এই টিমটাতে ইনভেস্টমেন্ট করা কতটা লজিক্যাল। মানে লাইক আমি আজকে একটা দেখতেছিলাম, কোন একটা নিউজের আর্টিকেল দেখতেছিলাম যে বাংলাদেশে হচ্ছে ক্রিকেট টিমের প্রতি যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়, এই পরিমাণ টাকার অন্য কোনো স্পোর্টস সেক্টরে ইনভেস্ট করা হচ্ছে না। রেদার দেখা যায় যে হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে অনেক আছে, কি বলে, কম্পিটিটিভ এক্সামস আছে, অলিম্পিয়াডস আছে, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড, রোবোটিক্স অলিম্পিয়াড, এই টাইপের অলিম্পিয়াড গুলাতে হচ্ছে স্পন্সরের জন্য হচ্ছে দৌড়াদৌড়ি করা লাগে। পরবর্তীতে হচ্ছে পার্টিসিপেন্টরা স্পন্সর খুঁজেও পায় না, পরবর্তীতে হচ্ছে নিজের ফান্ডিং রেজ করে হচ্ছে যাওয়া লাগে। কয়দিন আগে হচ্ছে এই যে নাস্তায় গেল বাংলাদেশের স্টুডেন্টরা। সো ওয়াই ডু মানে হোয়াট ডু থিঙ্ক যে অ্যাকচুয়ালি কি বাংলাদেশে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করা হচ্ছে কিনা, বা হচ্ছে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কি আসলে ওয়াইজ ডিসিশন নেওয়া হচ্ছে কিনা? সব ক্ষেত্রে না, নিশ্চয়ই। এটা পুরো গ্লোবালি, এটা খালি বাংলাদেশের না, এটা পুরো গ্লোবালি আমরা যেটা জিনিস দেখি সেটা হচ্ছে যে যাদের অ্যাকচুয়ালি টাকাটা দরকার তাদের কাছে পৌঁছায় না। আমরা এন্টারটেইনমেন্টে অনেক বেশি ওভার ইনভেস্ট করে বসি, এবং খালি টাকা না, আমরা মেন্টালিও ইনভেস্ট করি। যাদের টাকা দেওয়ার নেই তাদের তো সময় দেওয়ার আছে, তারা কি ওই সময় দিয়ে কোর্স করছে? তারা কি ওই সময় দিয়ে অন্য কোনো জিনিস শিখছে? না, তারা ওই সময়টা দিয়ে গেম দেখছে, রাইট? কিংবা গেম না দেখলেও তারা অন্য এন্টারটেইনমেন্টে কোনো কন্টেন্ট দেখছে, কোনো সিরিজ দেখছে, মুভি দেখছে। সো এই যে জাস্ট একতরফা ভাবে বলা যে না এখানে ইনভেস্টমেন্ট করা ভালো না, এখানে টাকাটা নষ্ট হচ্ছে, আমরা তো আমাদের সময় ইনভেস্ট করতে পারি, তাই না? আমরা তো ক্রিকেটের পিছিয়েই দিচ্ছি। তো যেই মোমেন্টে আমরা আমাদের সময়টা ক্রিকেটে ইনভেস্ট করবো না, আমরা অন্য জায়গায় ইনভেস্ট করবো। যদি কর্পোরেট দেখে যে মানুষ আর এখন ক্রিকেট না দেখে তারা অলিম্পিয়াড দেখা শুরু করছে, তারা অলিম্পিয়াডের লাইভ স্ট্রিম দেখা শুরু করছে, সাথে সাথে সব বিজনেসে অলিম্পিয়াডে টাকা ঢালা শুরু করবে। সো এটা বিজনেসের প্রবলেম না, কোনো কিছুরই প্রবলেম না, এটা আমাদের প্রবলেম যে আমরা ক্রিকেট দেখি। যে মোমেন্টে আমরা ক্রিকেট দেখা বন্ধ করে দিব, অ্যাডভার্টাইজাররা এখানে টাকা ধারে লাভ পাবে না, তাই তারা ক্রিকেট টাকা ধারা বন্ধ করে দিবে। তুমি যদি অলিম্পিয়াস দেখা শুরু করো তাহলে তারা অলিম্পিয়াস স্পন্সর করা শুরু করবে, জাস্ট লাইক দ্যাট। দিন শেষে এটা কখনো ক্রিকেটারদের দোষ না, কখন যারা টাকা ঢালতেছে তাদেরও দোষ না, দোষ আমাদের যে আমরা কোন জায়গায় আমাদের সময়টা দিচ্ছি, কোথায় আমাদের অ্যাটেনশনটা দিচ্ছি। আমরা যখন ঠিক হবো তখন সব জিনিস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো দেয়ার ইজ দ্যাট। এটাও তো কাইন্ড অফ কালচার যে আমরা আসলে ক্রিকেটটা কেন দেখতেছি, জাস্ট আমাদের কালচারটা ওইদিকে ডাইভার্টেড। আমরা ছোট থেকে দেখে আসতেছি যে বাংলাদেশে একটা পঞ্চপাণ্ডব আছে, আমরা ছোট থেকে হচ্ছে ক্রিকেট খেলা দেখেই বড় হয়েছি। এখন ধীরে ধীরে কোয়ালিটি ড্রপ করতেছে, ইটস অফুল, বাট ওটা ডিফারেন্ট কনটেক্সট। বাট আমরা তো কালচারের ডাইমেনশনের কারণেই হচ্ছে বেসিক্যালি ক্রিকেটের দিকে এখন বেশি ছুটে হোয়াটএভার। আমরা হচ্ছে যেহেতু আবার এডুকেশন থেকে সরে গেছিলাম, আবার একটু এডুকেশনে ফেরত আসি। রিসেন্টলি হচ্ছে টাইমস অফ এডুকেশন আমাদেরকে একটা গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং দিছে। তো সেখানে আমরা দেখতেছি বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিস গুলো আছে, এই প্রাইভেট ইউনিভার্সিটিস গুলা র্যাপিডলি গ্রো করছে। মানে আগে কখনো বাংলাদেশে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি মানেই মনে করা হইতো ওকে ও তো বাপের টাকায় পড়তেছে, ওর তো হচ্ছে কোনো কোনো পটেনশিয়াল নাই, ও জাস্ট পড়াশোনা করতেছে। বাট এখন তো হচ্ছে দেখতেছি ধীরে ধীরে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিস গুলো আছে এরা কন্টিনিউয়াসলি হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট ইউনিভার্সিটিস গুলাকে বিট করতে ট্রাই করতেছে। ইভেনচুয়ালি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে টপ নচ ইউনিভার্সিটিস গুলো লাইক হার্ভার্ড, অক্সফোর্ড, স্ট্যানফোর্ড, এই টাইপের প্রত্যেকটা ইউনিভার্সিটি তো প্রাইভেট। তো এটা নিয়ে মনে হয় এনআইএস চৌধুরী ভাই তার একটা ভিডিও বা পোস্ট দেখছিলাম যে বাংলাদেশে কয়েকদিন পরে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিস গুলাই ডমিনেট করতে শুরু করবে। তো এই ব্যাপারে আসলে কিছু ডিসকাস করা যায় যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিস গুলা কেন এতদিন এত পিছায় ছিল, এন্ড কেন হচ্ছে হঠাৎ করে গ্রো করা শুরু করছে। ইভেনচুয়ালি বাংলাদেশে কি কখনো প্রাইভেট ইউনিভার্সিটিস গুলা ডমিনেশন করা পসিবল অর নট? ওইটার সামনে বুঝে যাবে। একটা রিসেন্টলি ইউজিসি থেকে একটা খুব সম্ভবত একটা
ডিসিশন নিয়ে কনসিডার করা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পিএইচডি অফার করতে পারে না। সো এটা নিয়ে কনসিডারেশন হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি কি তাদেরকে অ্যালাউ করা হবে নাকি না। যদি করা হয়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে টপ প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে তাদের ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টিজ আছে, এবং তারা যদি পিএইচডি তে অ্যালাউ করা হয়, আমার মনে হয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক দূর আগে যাবে, অনেক দূর। ইটস জাস্ট এই একটা পলিসির কারণে আমার মনে হয় সবকিছু এখানে আটকানো। যেই মোমেন্টে পিএইচডি প্রোগ্রামগুলো দিয়ে রিসার্চকে উন্মুক্ত করে দেওয়া হবে, আমার মনে হয় টপ সব প্রাইভেট ইউনিভার্সিটি না, সবাই পারবে না জিনিসটা, বাট টপ যেগুলো আছে ওগুলো খুবই ভালো হবে। এটা আমার মনে হয় আর কি। সো ইটস জাস্ট দেখার বিষয় তাদের পিএইচডি অ্যালাউ করা হয় না কিনা। যখন পিএইচডি অ্যালাউ করবে তখন দেখবা যে ইউআর র্যাঙ্ক 5 বছরের মধ্যে সব পার হয়ে যাবে এদিকে যাবে। এটা আমার ধারণা। সো লেটস জাস্ট কি হয় আসলে। ফলে এই জায়গাগুলো থেকে আসলে বাংলাদেশের গভর্নমেন্ট ইউনিভার্সিটিস গুলো যারা কন্টিনিউয়াসলি এত ফান্ডিং পাচ্ছে, এরা আসলে কেন পিছায়? I don't know, maybe culture, or maybe এমন না যে ফান্ড করে বেশি পাচ্ছে। হ্যাঁ, বেশি করে কোটি কোটি টাকা, বাট জিনিস হচ্ছে একটা স্টুডেন্টের জন্য ফান্ড তো আরো বেশি থাকা দরকার। আমাদের তো শিক্ষাখাতে বাজেট আরো কমতেছে আমি যতটুকু জানি। তো আসলে ওই বাজেট দিয়ে কত বিকার করা সম্ভব। প্লাস বিভিন্ন একাডেমিক প্রবলেম আছে, যেরকম আমরা আমাদের নিজস্ব দেশে রিসার্চ না করে মোটামুটি আমরা ওয়েস্টার্ন যেগুলো অ্যাপ্রুভ করে ওগুলো রিসার্চে অনেক সময় বেশি ফোকাস হয়ে যাচ্ছে, বা পাবলিকেশনের উপর আমরা দৌড়াচ্ছি। মেনি আদার প্রবলেম, যে কারণে আমাদের সেটাকে, বাট ভালো রিসার্চ অনেক জায়গায় হচ্ছে। দুই ঢাকা ইউনিভার্সিটি ভালো যে রিসার্চ হচ্ছে অনেক জায়গায়, বাট হয়তো বা আমাদের খারাপ রিসার্চ কথাই বেশি জানা হচ্ছে, কিন্তু পিছিয়ে থাকার গল্পটাই জানা হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়া। At the same time, that is not fault either. আমরা রিসার্চের দিকে আসলেই অনেক পিছিয়ে আছি। দেখা যাক, অধিকাংশ ভালো স্টুডেন্ট কিংবা রিসার্চের দিকে যায়ও অনেকেই জাস্ট চলে যায় আসলে, টু ভেরি অনেস্ট। আমরা ওই ট্যালেন্টটাকে পাই না। তাদের বাইরে রিসার্চের যাদের এক্সপিরিয়েন্স বাইরে থেকে ভালো নাও, তাই ওই মানুষগুলোকে অধিকাংশ সময় আমরা হয়তো পাচ্ছি না। তো অনেক সমস্যা আছে, দেখা যাক কি হয়। আচ্ছা ভাইয়া, তো রিসেন্টলি হচ্ছে আমি মুনির হাসান স্যারের একটা পডকাস্ট দেখতেছিলাম। তো ওইখানে স্যার একটা কথা বলে যে বাংলাদেশের কারেন্ট সিনারিওতে ইউথ জেনারেশন স্যার ওভার ইনোভেটিভ। মানে পিপল কোন একটা সলিউশন, মানুষের জন্য কোন একটা সলিউশন আনার জন্য তারা হচ্ছে মানে এখন লাইক খুব একটা সিম্পলিফাই সলিউশনকে হচ্ছে এখন হচ্ছে অ্যাপ লাগবে, একটা ওয়েবসাইট লাগবে, একটা এআই লাগবে, অনেক কমপ্লেক্স করে ফেলে। লাইক আমি যদি হচ্ছে একটা রুমের মধ্যে যে এখন যদি জিজ্ঞেস করি কাউকে যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইনোভেশন, হয়তো হচ্ছে কি এআই, রোবোটিক্স, এরপরে ওয়েবসাইট, অ্যাপস, এইসবের নিচে কেউ নামতেই পারবে না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশের মানুষজনের মধ্যে কি আসলেই এই ওভার ইনোভেশন কালচারটা ক্রিয়েট হচ্ছে, বা এটা কি কোনো ব্যাড ইম্প্যাক্ট ফেলতেছে কিনা? আমার কাছে, আমি যতটুকু বুঝি, এটা খালি বাংলাদেশি না, পুরো বিশ্বতেই ইউথরা ইনোভেটিভ হয়। ইউথদের কাছে আইডিয়াস থাকে, তাদের যথেষ্ট ফ্রি টাইম থাকে এবং ফ্রেশ এক্সপিরিয়েন্স থাকে, যে কারণে তারা ইনোভেটিভ হয়। তো এটা খালি বাংলাদেশি না, এটা আসলে পুরো বিশ্বেই সেম জিনিস যে তারা ইনোভেটিভ। বাট তুমি যে জিনিসটা বলছো, ইটস আ ভ্যালিড পয়েন্ট, যে ইনোভেশন বলতে মানুষ এখন এআই বুঝে, ইনোভেশন বলতে তাদেরকে চ্যাট জিপিটি, অ্যাপ, ওয়েবসাইট এরকম কিছু করা লাগবে, বাট নট নেসেসারিলি সো। এটার বাইরেও দের ইজ সো মাচ। এমনকি আমরা যদি এডটেকও বলি, মনে করো এডটেক তো এডটেক বলতেছি কি, আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিচ্ছি, দ্যাটস অল। এর বাইরে আসলে আর কি ইনোভেশনটা আমরা করছি? তুমি যদি চিন্তা করে দেখো, আমরা যেগুলা আনছি, মনে করো আমরা বছর খানেক আগে অগমেন্টেড রিয়ালিটি আনা হয়েছিল, পরে দেখা গেল যে অধিকাংশ স্টুডেন্টের ওই মোবাইলটাই হয়তো বা নাই, যেটা মাধ্যমে তারা দেখবে, কিংবা ওই যে ভারী যে একটা ফাইল সে ডাউনলোড করবে, ওইটাই হয়তো সম্ভব না। ইনোভেশন আনাটা প্রবলেম না, আসলে প্রবলেম হচ্ছে যে আরো অনেক অবকাঠামোগত উন্নয়ন দরকার, যেটা কারণে মানুষেরা ইউজ করতে পারবে, সেটাকে ইউজ করে সে নিজেকে আপগ্রেড করতে পারবে, কিংবা অ্যাটলিস্ট এটা অ্যাক্সেস পাবে। সো আমার কাছে মনে হয় যে ইনোভেশন আসলে সবার দ্বারাই সম্ভব, সবাই চেষ্টা করছে, বাট অনেকগুলো জায়গায় অবকাঠামোগত ভাবে তারা আটকায় আছে, আর অনেকগুলো জায়গায় ইজ জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং, যেখানে ইনোভেশন লাগানো দরকারও না সেখানেও তারা ইনোভেশনকে জোর করে ঢুকানোর চেষ্টা করতেছে। সো অল দিস ফ্যাক্টরস কাম ইন টু প্লে। সো টু ইয়োর আনসার, আমরা কি ওভার ইনোভেটিভ? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় উই আর যথেষ্ট ইনোভেটিভ, যতটুকু থাকা দরকার। ইজ জাস্ট অবকাঠামোগতভাবে আর একটু আপগ্রেড হলে আসলে অনেক কিছু করা সম্ভব ছিল। দ্যাটস দ্যাট।
পয়েন্ট ছিল যে আসলে আমাদের কাছে সেই পরিমাণ সুযোগটাই নাই যে আমরা আসলে এই ধরনের জিনিসগুলো হচ্ছে গ্রহণ করবো আর সামথিং। তো দ্যাটস অল, আমাদের আসলে আজকে অনেকগুলো টপিক নিয়ে ডিসকাস হয়, এন্ড টু বি ভেরি নিউ এট দিস পডকাস্ট ইন্ডাস্ট্রি অর সামথিং, যে কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে আমরা খুবই নিউ, এন্ড আজকে আমাদের ভেরি ফার্স্ট এপিসোড ওয়াজ উইথ ভেরি স্পেশাল গেস্ট আপনার সাদিক ভাইয়া। তো আমরা হচ্ছে খুবই হেন্ডিং এ চলে আসছি। তো আমরা জাস্ট ভাইয়ার কাছে আরেকটু জানতে চাই যে আমাদের এই যে পডকাস্টটা শুরু করা, আমাদের পডকাস্টের যে এক্সক্লুসিভিটিটা ছিল সেটা আমি হচ্ছে ভাইয়াকে বলছিলাম আগেই। তো এই এক্সক্লুসিভিটি এন্ড হচ্ছে এই ধরনের নতুন যে আমরা একদম খুবই চলমান একটা ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করছি, যেটা কিনা হচ্ছে অলরেডি ট্রাইনোমিয়াল ছিল, আর টু সেন্স পডকাস্ট অলরেডি আছে, তারপরে এরকম ধরনের আরো অনেক জায়ান্ট পডকাস্টরাই আছে। তো সেখান থেকে আসলে আমাদের ব্যাপারটা কেমন লাগছে ভাইয়া? মানে আমাদের যে হঠাৎ এন্ট্রি ব্যাপারটা কি খুবই বাজে দেখা যাচ্ছে, নাকি হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং অর সামথিং এলস? Well, in reality, life goes on. There are many other podcast start করছে। তোমরা যদি এনজয় করো, তোমরা যদি ভ্যালু অ্যাড করতে পারো তাহলেই হবে। You don't need to think about যে অন্যরা কি ভাবছে। ওনাদের অন্য মানুষের নিজের লাইফ নিয়ে ব্যস্ত আছে। তো তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি এনজয় করো, যদি মনে হচ্ছে না মানুষের বেনিফিট হচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে, কিপ ডুইং, ডোন্ট বদার যে মানুষ কিভাবে দেখছে, কারণ মোর অর লেস আমাদের নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত। আর তারা এটা ভাবছে না যে তোমাদের পডকাস্ট কিনা কি হচ্ছে, ভালো হয়েছে নাকি না, you be ashamed of yourself। আমার কথা ভাবতেছে না, do what you feel like doing, and এটা যদি তোমার জন্য মানুষের বেনিফিট হয় তাহলে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এন্ড আমাদের আজকে যেহেতু খুবই একদম বেসিক একটা ইন্ট্রো পডকাস্ট ছিল, আর হোয়াট এভার যেটাই বলি না কেন, আমাদের একদম ভেরি ফার্স্ট এপিসোড অফ আওয়ার দিস আর্লি এজ পডকাস্ট, এন্ড আমাদের প্রচুর ভুল ত্রুটি হয় এন্ড প্রচুর কমিউনিকেশন গ্যাপ দেখা গেছে আই গেস। তো তো এই ধরনের গ্যাপ গুলো যারা ভিউয়াররা আছেন আই গেস তারা আমাদেরকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এন্ড কমিউনিকেশন নিয়ে একটা কথা বললাম, তো কমিউনিকেশন ইজ আ ভেরি গুড পয়েন্ট। কমিউনিকেশন নিয়ে বাংলাদেশে আসলে প্রচুর মানুষের মধ্যে দেখা যায় যে কমিউনিকেশন গ্যাপ থাকে। ইভেনচুয়ালি বাংলাদেশের যে মানুষদের কমিউনিকেশন সম্পর্কে যে ধারণাটা থাকে সেটা অনেক সময় ভুল থাকে বা ইনকমপ্লিট থাকে। এই ব্যাপারে আসলে ভাইয়া কিছু বলবেন যে হাউ উই yeah, ক্যান ইনভেস্ট আওয়ার কমিউনিকেশন স্কিল অর সামথিং? না, আই থিঙ্ক তোমাদের কমিউনিকেশন বেশ ভালো ছিল। তোমরা স্কুলে থাকা অবস্থায় তোমরা এরকম পডকাস্ট করছো, আমি তোমাদের মেইল করেছি, কোয়াইট প্রফেশনাল, ভেরি ওয়েল ডান। সো কমিউনিকেশন ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং ইমপ্রেশন, এন্ড তুমি যে জিনিসটা চাচ্ছ সেটা কি অ্যাচিভ করা পসিবল হচ্ছে নাকি না। এন্ড আই থিঙ্ক ইউ গাইস আর ডুইং অ্যামেজিং। জাস্ট অলওয়েজ কিপ অ্যান ওপেন মাইন্ড, অন্য পাশে মানুষ দিকে চেষ্টা করিও। কমিউনিকেশন এমন একটা টুল যেটা সবসময় তোমার সাথে থাকবে, you will always be able to talk, তাই না? So যত শার্প হবা তত এটা অ্যাডভান্টেজ পাবা, তত এটা কাজে লাগাতে পারবে, এন্ড হোপফুলি এটার অনেক তোমাকে লাইফে রিটার্নস দেবে। সো কিপ ডেভেলপিং ইউর কমিউনিকেশন স্কিলস, এটা বেশি লাইক। Yes, thanks so much ভাইয়া। Communication is a very important thing. Okay, that's all about today's podcast, I guess. So, viewers যারা আছেন, I hope so they enjoyed. I don't know, cause এই entire podcast আমাদের কোনো experience নাই, কিছু নাই, just সাদমান ভাইয়া is with us. So we are very happy and we're very proud about it that we can reach Sadman Sadiq Bhaiya. It was a very big thing for us personally. Whatever. So that's all about today. I hope you guys enjoyed. If not, yes, we will try to enrich our quality in future, of course. So yes, keep giving. Assalamu alaikum. আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।